দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকটি একটি পঞ্চাঙ্কের নাটক, অর্থাৎ এই নাটকটিতে রয়েছে 5টি অঙ্ক। 19 শতকে বাংলায় নীল চাষের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এই নাটকটি রচিত হয়েছিল। সরপুর গ্রামের গোলকচন্দ্র বসুর পরিবার নীল চাষ করতে গিয়ে এবং নীলকরদের অত্যাচারের ফলে কিভাবে বিপর্যস্ত হয়ে ধ্বংস হয়ে যায় সেই মর্মান্তিক কাহিনী নীলদর্পণ নাটকে তুলে ধরেছেন নাট্যকার। নীলদর্পণ নাটকের মূল কাহিনী আবর্তিত হয়েছে গোলকচন্দ্র বসুর পরিবারকে কেন্দ্র করে, তাই এই নাটকের একটি প্রধান চরিত্র গোলকচন্দ্র বসু। গোলকচন্দ্র বসু সরপুর গ্রামের সবচেয়ে ধনী ও সম্পন্ন চাষি। তার 2 পুত্র নবীন মাধব এবং বিন্দু মাধব। তারা দুজনেই বিবাহিত ছিলেন। নবীন মাধবকে কেন্দ্র করে নীলদর্পণের কাহিনী ও যাবতীয় ঘটনাক্রম পরিচালিত হয়েছে বলে নবীন মাধবকে এই নাটকের অন্যতম প্রধান নায়ক হিসেবে তুলে ধরা হয়। নাটকের এই কয়টি কেন্দ্রীয় চরিত্রগুলি ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। এদের মধ্যে অন্যতম সাধুচরণ ও রায়চরণ। এরা দুজনেই গোলকচন্দ্র বসুর অনুগত প্রতিবেশী বা রায়ত ছিলেন। সাধুচরণের এবং তার স্ত্রী রেবতীর একমাত্র সন্তান ক্ষেত্রমণি। ক্ষেত্রমণি ছিলেন বিবাহিতা ও সন্তান সম্ভবা। তোরাপ মিয়া এই নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র। সরপুর গ্রামের কিছুটা দূরেই ছিল বেগুনবাড়ির নীলের কুঠি। এই নীলকুঠির বড় নীলকর সাহেব ছিলেন আই উড এবং ছোট নীলকর সাহেব ছিলেন পিপি রোগ। তারা দুজনেই ছিলেন খুব অত্যাচারী। নীলদর্পণ নাটকে এই মূল চরিত্রগুলোর পাশে আরও বেশ কিছু পার্শ্ব চরিত্র ছিল। এগুলোর মধ্যে অন্যতম ছিল নীলকুঠির দেওয়ান, আমিন, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, লাঠিয়াল এবং জেল দারোগা। যাই হোক, এবার আমরা নীলদর্পণ নাটকের মূল কাহিনীর মধ্যে প্রবেশ করব। নীলদর্পণ নাটকের মূল কাহিনীর সূত্রপাত ঘটছে সরপুর ও বেগুনবাড়ির নীলকুঠিতে। সরপুর গ্রামে বাস করেন গোলকচন্দ্র বসু। অত্যন্ত দরদি ও ভালো মনের মানুষ বলে গ্রামের সকলেই তাকে অত্যন্ত সম্মান করেন। তার বড় ছেলে নবীন মাধব ছিলেন পরোপকারী। তাকে গ্রামের সকলে বড়বাবু বলেই ডাকেন। সরপুর গ্রামের অদূরেই ছিল বেগুনবাড়ির নীলের কুঠি। এই নীলকুঠির নীলকররা আশেপাশের গ্রামগুলিতে কৃষকদের দিয়ে জোর করে নীল চাষ করাতো। কেউ নীল চাষ করতে অসম্মত হলে তাদের নীলকুঠিতে ধরে এনে চামড়ার চাবুক বা শ্যামচান দিয়ে প্রহার করা হতো। নীলদর্পণে অনেকগুলি ছোট ছোট দৃশ্যে বেগুনবাড়ির নীলকুঠির ভয়াবহ অত্যাচারের ছবিকে তুলে ধরেছেন নাট্যকার দীনবন্ধু মিত্র। এমনই এক দৃশ্যে দেখা যায় হরিচরণ ও কালীচরণ নামে 2 সম্পন্ন চাষি নীল চাষ করতে অসম্মত হলে বেগুনবেড়ের লেঠেল বাহিনী তাদের জোর করে নীলকুঠিতে ধরে নিয়ে যায় এবং ভয়ঙ্কর অত্যাচার করে। যত দিন যেতে থাকে সরপুর গ্রামে চাষিদের উপর নীলকরদের অত্যাচার বাড়তে থাকে। নবীন মাধবের পক্ষে নীলকর সাহেবের এই অত্যাচার আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। তিনি বেগুনবাড়ির নীলকুঠিতে গিয়ে এর প্রতিবাদ করলে তাকে চরম মূল্য চোকাতে হয়। বেগুনবাড়ির নীলকুঠির তরফ থেকে নবীন মাধবকে আগেই 50 বিঘা জমিতে নীল চাষ করতে বলা হয়েছিল, কিন্তু নবীন মাধব 50 বিঘা জমিতে নীল চাষ করা সত্ত্বেও তার পাওনা নীলকররা বিন্দুমাত্র মেটায়নি। পাওনা টাকা চাইতে গেলে বারবার নবীন মাধবকে অপমানিত হয়ে ফিরে আসতে হয়। এই অবস্থায় নবীন মাধব প্রতিবাদী হয়ে উঠলে নীলকুঠির তরফে তার বকেয়া পাওনা না মিটিয়েই সামনের বছরের জন্য 60 বিঘা জমিতে নীল চাষ করতে বলা হয়। এর ফলে বসু পরিবারকে প্রায় অনাহারেই কাটাতে হয়। এর কিছুদিন পর গোলকচন্দ্র বসুর প্রতিবেশী চাষি সাধুচরণ ও রায়চরণের ভালো ধানি জমিতে নীলকুঠির আমিন দাগ দিতে এলে একটা প্রচণ্ড ঝামেলা সৃষ্টি হয়। সাধুচরণ ও রায়চরণ নীল চাষে অসম্মত হলে তাদের জোর করে
নীলকুঠিতে ধরে নিয়ে এসে অত্যাচার করা হয়। নবীন মাধব এর প্রতিবাদ করলে তাকেও চূড়ান্তভাবে লাঞ্ছিত হতে হয়। পরের ঘটনাটি ঘটছে শ্যামনগরে। ইতিমধ্যে বেগুনবাড়ির নীলকুঠির আমিন শ্যামনগরের দরগাতলার জমিতে নীল চাষের জন্য দাগ দিয়ে গেলে হিন্দু মুসলিম সকলেই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। হিন্দু মুসলিম কৃষকেরা মিলিত হয়ে বড়বাবু নবীন মাধবের শরণাপন্ন হয়। তাদের নেতৃত্ব দেয় তোরাব মিয়া। নবীন মাধব সকল কৃষকদের গভীর রাতে দরগাতলায় সমবেত হতে বলে। নবীন মাধবের নির্দেশে হিন্দু মুসলিম কৃষকেরা দরগাতলায় সমবেত হলে নবীন মাধব সকলকে পীরের দরগায় হাত রেখে শপথ করান যে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু মুসলমান কৃষকেরা একসঙ্গে লড়াই করবে এবং কেউ কোনো মতেই দাদন দেবে না। নবীন মাধবের নেতৃত্বে শ্যামনগরের কৃষকেরা দাদন দিতে অস্বীকার করে বিদ্রোহী হয়ে ওঠে। তাদের উপর চাপ দেওয়ার জন্য বেগুনবাড়ির নীলকর রোগ সাহেব পুরো গ্রামে আগুন লাগিয়ে দেয়। শ্যামনগরের আগুন লাগার ঘটনায় বেগুনবাড়ির নীলকরদের বিরুদ্ধে নবীন মাধব মামলা দায়ের করে। শুধু মামলা দায়ের নয়, নীলকরদের অত্যাচারের সংবাদগুলি তিনি সর্বত্র প্রচার করারও ব্যবস্থা করেন। এদিকে বেগুনবাড়ির নীলকর রোগ সাহেবের অত্যাচার আরও বেড়ে যায়। সাধুচরণের মেয়ে ক্ষেত্রমণিকে জোর করে নীলকুঠিতে ধরে নিয়ে আসা হয়। রোগ সাহেব ক্ষেত্রমণিকে শারীরিকভাবে নিগ্রহ করলে রোগ সাহেবের হাত থেকে ক্ষেত্রমণিকে উদ্ধার করেন নবীন মাধব ও তোরাব মিয়া। আবার নীলকরদের কাজে নবীন মাধবের এই হস্তক্ষেপ রোগ সাহেব বিরক্ত ও অতিষ্ঠ হয়ে ওঠেন। শেষ পর্যন্ত নবীন মাধবকে জব্দ করার জন্য রোগ সাহেব নবীন মাধবের বৃদ্ধ পিতা গোলকচন্দ্র বসুকে 11 আইনে গ্রেপ্তার করে। এই 11 আইন কি? 11 আইনটি 1860 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার পাশ করিয়ে নেয়। এই আইনে বলা হয়েছিল, দাদন নিয়ে কোনো কৃষক যদি নীল চাষ না করে তবে তাকে চুক্তিভঙ্গ হিসেবে দেখা হবে এবং ফৌজদারি আইনে তার কারাদণ্ড হবে। যাই হোক, গোলকচন্দ্র বসুকে গ্রেপ্তার করে আদালতের কাঠগড়ায় তোলা হয়। সিপাহী বিদ্রোহের আগে 1856 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার নীলকরদের অবৈতনিক ম্যাজিস্ট্রেটের অধিকার প্রদান করে। এই ঘটনার প্রতিফলন নীলদর্পণে লক্ষ্য করা যায়। আদালতে যখন গোলকচন্দ্র বসুর বিচার চলে তখন প্রধান বিচারকের পাশের আসনে বসে পুরো মামলা নিয়ন্ত্রণ করেন বেগুনবাড়ির প্রধান নীলকর উড সাহেব। আদালত কক্ষে গোলকচন্দ্র বসুর বিরুদ্ধে মিথ্যে সাক্ষী হাজির করে বিচারের নামে কার্যত প্রহসন চলে। বিচারের রায়ে গোলকচন্দ্রের 1 বছর সশ্রম কারাদণ্ড হয়। এই বিচারের রায়ের বিরুদ্ধে নবীন মাধব উচ্চতর আপিলের চেষ্টা চালান। এর ফলে শেষ পর্যন্ত বিনা শর্তে গোলকচন্দ্র ছাড়া পাওয়ার নির্দেশ পান। কিন্তু জেলের মধ্যে অত্যাচার আর অপমানের জ্বালায় গোলকচন্দ্র বসু গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন। এদিকে উড সাহেবকে শ্যামনগরের ঘর পোড়ানোর মামলায় আসামি করা হলে ক্রুব্ধ উড সাহেব নবীন মাধবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। গোলকচন্দ্র বসুর শ্রাদ্ধের দিন নবীন মাধবের পুকুর পাড়ের জমিতে উড সাহেব নীল চাষের জন্য দাগ দিতে গেলে সেখানে তোরাব মিয়া ও নবীন মাধবের সঙ্গে উড সাহেবের বচসা ও হাতাহাতি শুরু হয়। এই খণ্ডযুদ্ধে নবীন মাধব গুরুতরভাবে আহত হন। উড সাহেবের গুলিতে তোরাব মিয়ার মৃত্যু ঘটে। এদিকে উড সাহেবের শারীরিক নির্যাতনের ফলে অন্তঃসত্ত্বা ক্ষেত্রমণির নীলদর্পণ নাটকের শেষাংশে পরপর বেশ কয়েকটা মৃত্যুর ট্র্যাজেডি দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয়। ক্ষেত্রমণি ও তোরাব মিয়ার মৃত্যুর পরে নীলকর সাহেবের আক্রমণে গুরুতর আহত নবীন মাধবেরও মৃত্যু ঘটে। এর ফলে শুধু বসু পরিবারেরই নয়, সারা সরপুর গ্রামেও শোকের ছায়া নেমে আসে। কান্না, দুঃখ আর স্বজন হারানোর বুক ফাটা বেদনার মধ্য দিয়ে শেষ হয় নীলদর্পণ। এ গেল মোটামুটিভাবে নীলদর্পণ নাটকের বিষয়বস্তু।